হ্যালো স্টুডেন্টস, আজ আমি ডিসকাস করব নিট 2024। নিট 2024 মানেই সবার মনে আসে যে মেডিকেল পেতে হবে, আমাকে আমাকে ডাক্তার হতে হবে। তো নিট মানেই ডাক্তার হওয়া নয়, নিটের জন্য অনেক পড়াশোনা করতে হয় এবং নিট যথেষ্ট একটা মানে কম্পিটিটিভ টাফ এক্সাম। সেই এক্সামকে ক্র্যাক করাটা অতটা ইজি ব্যাপারও নয়। এবারে 2024-এর যে নিট এক্সাম, সেই নিট এক্সাম কন্ডাক্ট করছে ন্যাশনাল টেস্ট এজেন্সি। এটা হবে পেন পেপার বেসড এক্সাম, কিন্তু ফর্ম ফিল আপের একটাই ওয়ে, সেটা হচ্ছে আমাকে অনলাইনে করতে হবে। এবং অনলাইনে করার সাইট হচ্ছে nta.nic.in। এই সাইটে যদি আমি লগ ইন করি, এই সাইটের থ্রু দিয়ে আমি কিন্তু করতে পারবো। এখানে আমার অপশন আছে, এখানে আমি করতে পারবো। ঠিক আছে, তো এই সাইটের থ্রু দিয়ে আমার এক্সামিনেশনের লগ ইন হবে। এবার তোমার হচ্ছে এক্সামের ডেট দেওয়া আছে 5 মে, আর এক্সামের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 9 ফেব্রুয়ারি 2024-এ, আর এটা কিন্তু এন্ড হবে 9 মার্চ। সুতরাং আর বেশি দিন নেই। এই কিছুদিনের মধ্যে তোমাকে তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট করে নিতে হবে, না হলে পরে চাইলেও কিন্তু এক্সাম দিতে পারবে না। তো অ্যাজ পার এনএমসি রেকর্ড, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল যে আছে, তার রেকর্ড অনুযায়ী তোমার হচ্ছে আমার এমবিবিএস এর সিট আছে 1 লাখ প্লাস, বিডিএস এর সিট আছে 26,000 প্লাস, আর তোমার আয়ুর্বেদিক এসবের সিট আছে 52,000 প্লাস। 600 প্লাস সিট আছে তোমার আম, যেটাকে বলি আমরা ভেটেনারি সায়েন্স, তার জন্য। আর 1900 মতো সিট আছে এমসে, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট, যেগুলো খুব নাম করা ইনস্টিটিউট এগুলো। তার সাথে আছে তোমার 249 হচ্ছে জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট। এই ইনস্টিটিউটগুলোতে 250 মতো সিট আছে। টোটাল মেডিকেল কলেজ তোমার হচ্ছে 600 প্লাস, প্রায় এখন 700-র কাছাকাছি। আর ডেন্টাল কলেজ আছে প্রায় 315টার মতো। ঠিক আছে, তো এখন আমার যে আছে তাতে মিনিমাম এলিজিবিলিটি কি, আমাকে 10 প্লাস হতে হবে। মানে আমি অ্যাপিয়ারিং হলেও হবে, মানে এখন যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য অ্যাপ্লিকেবল। এই বছর যারা দিচ্ছ 2024-এ, তো তাদের কি কি সাবজেক্ট থাকতে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি উইথ ইংলিশ, এইগুলো এই কম্বিনেশন সাবজেক্টে থাকলে তবে তুমি কিন্তু এলিজিবল। মিনিমাম এজ 2024-এর 31শে ডিসেম্বর তোমার যেন 17 বছর এজ হয়, তার কম এজ হলে কিন্তু তুমি এলিজিবল নও। আপার এজ লিমিট কিছু নেই, এটা নিয়ে ভাবতে হবে না। নিট 2024-এর ডেট কত আগেই বলেছি আমি, মে 5। এগুলো কোর্সগুলোও জানো তোমরা। তো টোটাল যে আমাদের ক্যান্ডিডেট 2023 আগের বছর যে রেজিস্টার করেছিল সেটা হচ্ছে 20,87,000 প্লাস। তার মধ্যে মেল ছিল না 9 লাখ প্লাস, ফিমেল ছিল 11 লাখ প্লাস, আর ট্রান্সজেন্ডার ছিল মাত্র 13 জন। ঠিক আছে, তো অ্যাপিয়ার করেছিল 20,38,596, মানে 20,37,000 থেকে মাত্র। কিন্তু দেখো একটা জিনিস, খুব কম ছেলেই কিন্তু এক্সামটা মিস করেছে, ম্যাক্সিমাম ছেলেই কিন্তু এক্সাম দিয়েছে। এটা কিন্তু ভাবার বিষয়, রেশিওটা খুবই ভালো। আরেকটা জিনিস যে আমার টোটাল ফুল মার্কস পেয়েছিল, মানে 720 যে আমার নিটের ফুল মার্কস, তাতে ফুল মার্কস পেয়েছিল 2 জন ক্যান্ডিডেট। ঠিক আছে, টোটাল কোয়ালিফাই করেছিল 11.46 লাখ। তো আমরা জেন্ডার ওয়াইজ একটু দেখে নিই যে কিরকম আমাদের রেজিস্টার, অ্যাপিয়ার এবং কোয়ালিফাইড। মেলের ক্ষেত্রে রেজিস্টার হচ্ছে 9,02,936, অ্যাপিয়ার হচ্ছে 8,81,967, কোয়ালিফাইড হচ্ছে 4,90,374, পার্সেন্টেজ হচ্ছে 55.6। ফিমেলের ক্ষেত্রে 11,84,513, 11,56,618, আর এখানে হচ্ছে 6,55,000, পার্সেন্টেজ হচ্ছে 56। এটা কিন্তু ভাবার বিষয় যে নিটে কিন্তু আগের বছর মেয়েরা এগিয়েছিল পার্সেন্টেজের দিকে, কোয়ালিফাইং পার্সেন্টেজ বা যারা কোয়ালিফাই করেছিল তাদের মধ্যে ম্যাক্স বেশি ছিল কিন্তু তোমার ফিমেল মেলের থেকে 1%-এর একটু বেশি। ঠিক আছে, আর ট্রান্সজেন্ডার যারা ছিল তাদের মধ্যে কোয়ালিফাই করেছিল মাত্র 3 জন, সেটা 27% হচ্ছে। ঠিক আছে, এরপরে নিটে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ক্যান্ডিডেট কেমন ছিল আমরা একটু দেখে নিই। তো আমার রেজিস্টার ক্যান্ডিডেট ছিল এই 6 লাখ সামথিং জেনারেলে, অ্যাপিয়ার করেছিল 5,92,000-এর মতো, কোয়ালিফাই করেছিল 3,12,405। তার মানে টোটাল পার্সেন্টেজ হচ্ছে 52.76। ওবিসি সিমিলারলি আমরা যদি দেখতে পাই, তাহলে আমাদের ওবিসি ছিল কতজন? না, আমাদের ওবিসি ছিল কোয়ালিফাইড ক্যান্ডিডেট মাত্র 6%। আর এখানে তোমার হচ্ছে এসসি ছিল 52%, এসটি ছিল তোমার হচ্ছে 44%-এর মতো, আর এখানে ছিল তোমার ইডাব্লিউএস ছিল 64%-এর মতো, আর পিডাব্লিউ ছিল, পিডাব্লিউডি, এটা ছিল মাত্র তোমার হচ্ছে
44%-এর মতো। এটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে যে এরকম একটা পার্সেন্টেজ ছিল। তো এখন স্টেট ওয়াইজ ক্যান্ডিডেট নিটে কিরকম কি কোথায় হয়েছিল তার মধ্যে যদি আমরা দেখি, তো আমরা এরকম একটা দেখতে পাবো পার্সেন্টেজে আর টোটাল ক্যান্ডিডেটের কি। তো আমরা এখানে যদি দেখি যে কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমাদের কোন কোন জায়গায় ভালো ছিল। কোয়ালিফাইড ক্যান্ডিডেট 50% ছিল, 52% আন্দামান, 62% অন্ধ্রপ্রদেশ, 50% হচ্ছে অরুণাচল প্রদেশ, আসামে হচ্ছে 50%, বিহারে হচ্ছে তোমার ছিল 55%, 72% ছিল চণ্ডীগড়, খুবই ভালো। আর ছত্তিশগড়ে ছিল 48%, দাদরা হাওয়ার এগুলোতে ছিল 57%। এখানে আরেক দুটো ভালো পাচ্ছি আমি, গুজরাট হরিয়ানা 68, 67। তারপরে এখানে তুমি চলে এসো 59, 56, 61, এগুলো কোন কোন জায়গা। 59 ছিল হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, আর হচ্ছে ঝাড়খণ্ড, এটা হচ্ছে কর্ণাটকা, এটা হচ্ছে কেরালা, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। সিমিলারলি এইরকম করতে করতে আমি যদি দেখি, তাহলে আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে ছিল 58%। ওয়েস্ট বেঙ্গলও কিন্তু খুব একটা খারাপ না, ঠিক আছে। তো টোটাল আমার এরকম ছিল। তো টোটাল আমার কোয়ালিফাইং ক্যান্ডিডেট ছিল 11,45,976 মতো, ঠিক আছে। এরপরে নিটের স্কোর স্ট্যাটিস্টিক যদি আমরা আসি, তো সেখানে আমরা দেখতে পাই যে টোটাল 720 নাম্বারে এক্সাম হয়, তোমরা সবাই জানো। তো তার মধ্যে দুজন কিন্তু ফুল মার্কস পেয়েছিল, মানে 720 আর 720। তাহলে দুজনকার জায়গার নামটা আমি মেনশন করছি, ঠিক আছে। এটা হচ্ছে প্রভা প্রভাঞ্জন ফ্রম তামিলনাড়ু, আর এটা হচ্ছে বোরা ভরুণ চক্রবর্তী ফ্রম অন্ধ্রপ্রদেশ। তাহলে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ দুটো জায়গা থেকে কিন্তু ফুল মার্কস। এটা কিন্তু খুব একটা মানে ইজি ব্যাপার নয়। 720-তে 720 পাওয়া, এটা কিন্তু খুব মানে কনফিডেন্ট স্টুডেন্ট, তার জন্য মানে একটাও ভুল করেনি বা মিস করেনি। ক্যাটাগরি ওয়াইজ আমরা যদি কোয়ালিফাইং কাট অফ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এতে ছিল তোমার আনরিজার্ভ ছিল তোমার হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ। সেখানে দেখতে পাই যে মার্কসের যে রেঞ্জ আমার কোয়ালিফাইং মার্কসের, সেখানে হচ্ছে তোমার 137 থেকে 720। এটা কিন্তু একদম কেউ ভেবে নেবে না যে 137 আমি পেয়ে গেলে আমি কিন্তু মেডিকেল পেয়ে গেলাম। এটা জাস্ট মানে র্যাঙ্ক ওরা একটা দেয় মিনিমাম মার্কসেও, তার মানে কোয়ালিফাইং। যেহেতু এখানে 50% নয়, পার্সেন্ট আর পার্সেন্টাইলের ক্যালকুলেশনটা একটু অন্যরকম, তো ওটা সবাই জানো যে পার্সেন্টেজ আর পার্সেন্টাইল দুটো সেম জিনিস না। তো সেখানে 137 থেকে 720। ওবিসির ক্ষেত্রে সিমিলারলি 107 থেকে 136, এসসির ক্ষেত্রে 107 থেকে 136, এসটির ক্ষেত্রে দেওয়া আছে আনরিজার্ভ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ইডাব্লিউএস, এদের দেওয়া আছে আনরিজার্ভ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ইডাব্লিউএস যারা আছে তাদের 121 থেকে 136। ওবিসি অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দেওয়া আছে তোমার হচ্ছে 107 থেকে 120, মানে ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে এসসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 107 থেকে, আর এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 108 থেকে 120। এইভাবে তোমার নাম্বার অফ ক্যান্ডিডেট এখানে এতজন কোয়ালিফাই করেছিল, তো জেনারেলি সবচেয়ে বেশি, ঠিক আছে। তো ওই কোয়ালিফাই করেছিল মানে পায়নি, পেয়েছে তোমার ওই যতগুলো সিট আমি আগে বললাম ওই লিমিটেড সিটের মধ্যে যারা আছে তারাই পেয়েছে, ঠিক আছে। তো সেখানে তোমার 11 লাখ সামথিং আমার হচ্ছে টোটাল ইয়েছে, ঠিক আছে। এবার আমাকে জানতে হবে যে নিটে যে আমার আছে, ঠিক আছে, তাতে তোমার হচ্ছে মোটামুটি ধরো 20 লাখ প্লাস স্টুডেন্ট পরীক্ষা দেবে 2024 ধরে নাও, ঠিক আছে। অফলাইন এক্সাম হবে, পেন পেপার বেস এক্সাম হবে। তো তার ইম্পর্টেন্ট ডেটগুলো কি কি? ইম্পর্টেন্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি 9 থেকে শুরু, আর রেজিস্ট্রেশন ডেটও ওই দিক থেকে শুরু। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে মার্চ 9, 2024। কারেকশন ডেটও একটা দেবে ওরা, মানে তোমার যদি কোনো ফর্ম ফিল আপের পর যদি কোনো ডেটা বা কোনো কিছু মনে হয় যে ভুল হয়ে গেছে টাইপ করার সময় বা লেখার সময়, তাহলে একটা ডেট পাবে। সেই ডেট এখনো ওরা জানায়নি, নিট থেকে জানানো হয়নি বা এনটিএ জানায়নি, ঠিক আছে। তো এনটিএ জানায়নি, ওটা পরে জেনে যাবো আমরা। আর এক্সাম ডেট হচ্ছে মে 5, 2024। আর রেজাল্ট ডিক্লারেশন ডেট কিন্তু জুন 14, 2024, ঠিক আছে। যদি কোনো প্রবলেম না হয় তাহলে এই ডেটে এক্সাম এবং রেজাল্ট পাওয়া যাবে। তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? ঠিক আছে, তোমাকে আগেই বললাম যে 17 বছর হতে হবে, ঠিক আছে। ন্যাশনালিটি ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন হতে পারে, এনআরআই হতে পারে। এইটা কিন্তু একটা সুবিধা, তুমি এনআরআই বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন বা ফরেন ন্যাশনাল এরাও কিন্তু এক্সাম দিতে পারে, ঠিক আছে। এরকম নয় যে শুধু তোমাকে ইন্ডিয়ানেই হতে হবে, ঠিক আছে। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন কি? 10+2, আগেও সাবজেক্ট বলে দিয়েছি আমি কি কি ছিল, ঠিক আছে। সেখানে বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ রেকগনাইজ বোর্ড থেকে হতে হবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন অফ এক্সাম মার্কস, এইটা ভালো করে মনে রাখবে যে ক্যান্ডিডেট ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে মিলে 50% পেতে হবে হচ্ছে তোমার জেনারেল ক্যান্ডিডেটের জন্য।
আর এসসি এসটি ওবিসি নন ক্রিমি লেয়ার এদের বাকি সবার জন্য তোমাকে পেতে হবে 40%। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে যে এদের 50% পেতে হবে, এদের 40% পেতে হবে। কোথায়? না এইচএসে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা একটু দেখে নিই। তাহলে নিটের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা হচ্ছে 5 স্টেপ একটা প্রসেস, কিভাবে করতে হবে। ঠিক আছে, ডকুমেন্টস ডিটেলস ক্যান্ডিডেট শুড কিপ হ্যান্ডি রাইটিং সবকিছু তোমার হাতের সামনে রাখবে যাতে তোমার আপলোড করার সময় সুবিধা হয়। তাহলে অ্যাপ্লিকেশন প্রসেসে হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে নিট 2024, সেখানে মেল আইডি মোবাইল নাম্বার এসব দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, সব কিছু ডিটেলস। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে আপলোড ইমেজ করতে হবে। ইমেজ করতে হবে, আপলোড মানে কি তোমার নিজের ছবি, পাসপোর্ট ছবি, তারপরে তোমার লাগবে হচ্ছে সিগনেচার, থাম ইমপ্রেশন, এইসবগুলো লাগবে। অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। তারপরে যে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করে তুমি ফাইনাল যে ফর্ম সেটাকে তুমি প্রিন্ট আউট করতে পারবে। ঠিক আছে, তাহলে ডকুমেন্ট কি কি লাগবে? তাহলে ডকুমেন্ট নিট ফর্ম ফিল আপের সময় অনলাইন যখন ফর্ম ফিল আপ করবে কি কি ডকুমেন্ট লাগবে? না, একটা ভ্যালিড আইডেন্টি প্রুফ লাগবে, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পাসবুক, পাসপোর্ট ইটসেট্রা, বা গভর্নমেন্ট ফটো আইডি কার্ড কোনো একটা লাগবে। পার্সন ডিটেলস কি লাগবে? ডিটেলসে কি কি লাগবে না এগুলো মনে রাখবে সবসময়। প্যারেন্টসের নাম লাগবে। ঠিক আছে, প্যারেন্টসের নাম লাগবে। তারপরে ডেট অফ বার্থ লাগবে, পার্মানেন্ট অ্যাড্রেস লাগবে, অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস লাগবে, মোবাইল নাম্বার লাগবে। এগুলো কিন্তু লাগবে, এগুলো বাদ দিয়ে কিন্তু তুমি করতে পারবে না। ইমেজ কি করতে হবে? রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। ঠিক আছে, আর পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফও হতে পারে। সিগনেচার লাগবে, আর ইমপ্রেশন অফ লেফট থাম্ব। এই জিনিসগুলো কিন্তু সব রেডি করে রাখবে, অলরেডি তুমি রেডি করে রাখবে, সেই ক্রাইটেরিয়াতে লাগে। ঠিক আছে, এখানে ফর্ম ফিল আপের সময় এগুলো কিন্তু ম্যান্ডেটারি। এইগুলো করার পর তোমার নিটের অ্যাডমিট কার্ডে কি আছে? নিটের অ্যাডমিট কার্ড তোমার ডাউনলোড করতে ওরা লিঙ্ক দেবে এবং ডিক্লারেও করবে যে নিটের অ্যাডমিট কার্ড এরপরে তোমরা ডাউনলোড করতে পারো। ঠিক আছে, ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ওটাকে প্রিন্ট করে তোমাকে হলে নিয়ে যেতে হবে। তো এখন নিটের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে অ্যাকচুয়ালি কি কি থাকে, কি কি লেখা থাকে, সেটা হচ্ছে কি কি থাকবে: নেম অফ ক্যান্ডিডেট, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, রোল নাম্বার থাকবে, কিউআর কোড থাকবে একটা, যেটা স্ক্যান করলে তুমি ডিটেলস পাবে, ক্যাটাগরি অ্যাপ্লিকেশন, সাব ক্যাটাগরি, নিট 2024 এক্সাম ডেট, টাইম, রিপোর্টিং টাইম, অ্যাড্রেস অফ ক্যান্ডিডেট, ল্যাঙ্গুয়েজ কি থাকবে, কারণ তুমি উম, যে আমাদের নিট এক্সাম হয় এগুলো কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজে এক্সাম দেওয়া যায়, এটা কিন্তু ভালো করে মাথায় খেয়াল রাখবে। ঠিক আছে, তো রিজনাল ল্যাঙ্গুয়েজে যদি তুমি এক্সাম দিতে চাও, তুমি বেঙ্গলিও কিন্তু সিলেক্ট করতে পারো অ্যাজ এ এক্সাম মিডিয়াম। ঠিক আছে, তো সেখানে তোমার ইংলিশ যদি কোশ্চেন পেপার হয় সেক্ষেত্রে তোমার ইংলিশেই থাকবে শুধু কোশ্চেন পেপার, কিন্তু বাংলা যদি তুমি সিলেক্ট করো, বাংলার সঙ্গে তুমি ইংলিশ অপশনটাও ইংলিশেরও থাকবে, মানে বাংলাটাই ইংলিশে কনভার্ট করা থাকবে, বা উল্টো বললে ইংলিশটা বাংলাতে কনভার্ট করা আছে, এইভাবে তোমার থাকবে। তাই নিট এক্সাম সেন্টার নেম অ্যাড্রেস থাকবে, এক্সাম সেন্টার নাম্বার থাকবে, আর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকবে, সিগনেচার থাকবে, আইপি অ্যাড্রেস যেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকবে, পেজ টু পেজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করার একটা জায়গা থাকবে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট আছে, এক্সাম হলে গিয়ে ইনভিজিলেটরের সামনে করতে হবে, সিগনেচার অফ প্যারেন্টস থাকবে, আর নিট ইউজি সিনিয়র ডাইরেক্টর সিগনেচার থাকবে, যিনি ডাইরেক্টর আছেন সেটা। আদার জেনারেল ইনস্ট্রাকশন থাকবে যে কি করতে হবে না করতে হবে, কি কি নিয়ে যাওয়া যাবে, কি কি নিয়ে যাওয়া যাবে না, এইসব জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। এরপরে তোমার হচ্ছে নিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তোমার যে টোটাল 100% যে সিট হয় টোটাল অল ইন্ডিয়াতে, তার মধ্যে কিন্তু 15% সিটকে বলা হয় অল ইন্ডিয়া কোটা, মানে AIQ শর্টে বলে। বাকি কিন্তু 85% যে সিট সেগুলো কিন্তু তোমার স্টেট কোটা, মানে সেগুলো স্টেটের কোটাতেই ছেলেদের ঢুকতে হবে। আর 15%-এর সিটে যে যেখানে যে কোনো স্টেটে যেখানে খুশি যেতে পারে, যে কোনো স্টেটে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো মোটামুটি একটা রিজার্ভেশন যেটা ওরা করে রেখেছে, তো সেই রিজার্ভেশন হচ্ছে গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রিজার্ভেশন আছে সেখানে হচ্ছে SC 15%, ST হচ্ছে 7.5%, OBC হচ্ছে 27%, EWS মানে ইকোনমিক্যালি উইকার যারা তারা 10%, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা বা পার্সন উইথ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেগুলো থাকে সেগুলো হচ্ছে 5%। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবে। তাহলে এই জিনিসে ওবিসির ক্ষেত্রে মনে রাখবে, ওবিসি কিন্তু ক্রিমি লেয়ার হলে হবে না, এক্ষেত্রে কিন্তু নন ক্রিমি লেয়ার হতে হয়। আর SC STর ক্ষেত্রে একবার সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে কোনো প্রবলেম নেই, বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, কিন্তু ওবিসি সার্টিফিকেট তোমাকে ইয়ার টু ইয়ার তোমাকে রিনিউ করাতে হয়, যেটা হচ্ছে আমাদের নর্মালি SDO অফিসে গিয়ে করাতে হয়, সাব ডিভিশনাল অফিসার যে আছেন তার কাছে গিয়ে। তাহলে এক্সাম প্যাটার্নটা আমরা একটু দেখে নিই কিরকম এক্সাম প্যাটার্ন হবে। তো সেই যে এক্সাম প্যাটার্ন হবে, সেই নিটের এক্সাম প্যাটার্নে আমরা কি দেখতে পাবো? না, নিটের এক্সাম প্যাটার্ন হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, এই চারটে আছে, টোটাল 720 নাম্বার। তো সেকশন এতে থাকবে ফিজিক্স, 35টা কোশ্চেন থাকবে।
ঠিক আছে। আর ফিজিক্সের মধ্যে যে সেকশন বি থাকবে, সেই সেকশন বিতে হচ্ছে তোমার 15টা কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে 10টা করতে হবে। ঠিক আছে। তাহলে যদি 35 তোমার হচ্ছে এদিকে হয় আর এদিকে হচ্ছে 15-র মধ্যে 10, মানে টোটাল 45টা কোশ্চেন। 45 ইন্টু যদি এক একটা কোশ্চেন 4 করে ধরো, তাহলে 180 মার্কস হয়। সিমিলারলি কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম সিস্টেমে তোমার 180 মার্কস, জুলজির ক্ষেত্রেও সেম সিস্টেমে তোমার 180 মার্কস, আর বোটানির ক্ষেত্রেও সেম সিস্টেমে 180 মার্কস। কিন্তু এটা ভাবার জিনিস যে আমার অ্যাকচুয়ালি কিন্তু বায়োলজিতে ডবল মার্কস, মানে 360 দুটো মিলে। সেখানে ফিজিক্স কেমিস্ট্রি 180 180, মানে বায়োলজিতে যদি তুমি জুলজি বোটানি মিলে খুব ভালো স্কোর করে নাও, তাহলে কিন্তু তুমি অনেক এগিয়ে গেলে র্যাঙ্কে। ঠিক আছে। তাহলে এখানে তোমার টোটাল এক্সাম ডিউরেশন কত? 3 ঘন্টা 20 মিনিট। টোটাল 200টা কোশ্চেন আছে, যার মধ্যে 180 তোমাকে করতে হবে। 4 ইন্টু 180, মানে 4 8 72, 720, প্লাস 4 মার্কস ফর কারেক্ট অ্যান্সার, -1 পার, মানে 1 পার তোমার মাইনাস হবে। নেগেটিভ মার্কিং আছে, এটা ভালো করে মাথায় নাও। যদি তুমি ঠিক করো তাহলে 4 অ্যাড হবে, যদি ভুল করো ওই 4টা তো পেলেই না, তার সাথে তোমার -1 কাট গেল। ঠিক আছে, মাইনাস হয়ে গেল। আর যদি কোনো কিছু অ্যান্সার না করো, তাহলে সেটা হচ্ছে তোমার 0 মার্কস। ঠিক আছে। এবারে তোমার হচ্ছে নিট যে আছে, তাতে রেজাল্ট ওভারভিউ যে ব্যাপারটা আছে, সেখানে হচ্ছে তোমার এই ইনস্টিটিউটগুলো আমার মোটামুটি আছে। 15% হচ্ছে তোমার অল ইন্ডিয়া কোটা, 85% স্টেট কোটা। সিট ইন ডি ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এনআরআই সিট আছে, সেন্ট্রাল পুল সিট আছে, এমস এর সিট আছে, জেআই পিএম ইয়ার এ ক্যাম্পাসেরও সিট আছে। ঠিক আছে। আর এটা মোটামুটি নিট রেজাল্ট হচ্ছে তোমার 90 দিনের মধ্যে ডিক্লেয়ার হয় এক্সাম হওয়ার। ঠিক আছে। তো এখন তোমার কি কি কোর্স আগেই বলেছি আমি, এগুলো আর ডিসকাস করছি না। এখন কাট অফ কি গেছিল? কাট অফ হচ্ছে আনরিজার্ভ ক্যান্ডিডেটের বলে দিয়েছিলাম আগেই আমি, 137 থেকে 720 এভাবে কাট অফ তোমার হচ্ছে যায়। তার মানে তুমি 137 2023-এ নাম্বার পেলেও তোমার র্যাঙ্ক হবে হয়তো 15 লাখ, বা ইয়ে সরি 10 লাখ বা 9 লাখ। তো সেইখানে র্যাঙ্ক যাই হোক না কেন, তুমি মানে স্কোর হয়েছে তোমার 137 বা 140 বা 150 স্কোর হলে, এরকম একটা তোমার জায়গায় দাঁড়াবে। কিন্তু তুমি মাথায় খেয়াল করে রাখবে, সবকিছু মিলে কিন্তু তোমার কত ম্যাক্সিমাম হয়তো সব বিডিএস, এমবিবিএস, তারপরে আয়ুর্বেদিক সব মিলে 2 লাখ প্লাস হয়তো সিট আছে। মানে তোমার র্যাঙ্ক হয়তো 10 লাখ 11 লাখ বেরোচ্ছে, কিন্তু কিন্তু ভর্তি হবে কিন্তু ওই 2 লাখই। ঠিক আছে, এটা মাথায় খেয়াল রাখবে, মানে সবসময় চেষ্টা করবে সামনের দিকে র্যাঙ্ক করার। তো কাউন্সিলিং হবে এটার। ঠিক আছে, কাউন্সিলিং হবে। তো কাউন্সিলিং এর প্রসেস আমি পরে আবার ডিসকাস করব, কারণ কাউন্সিলিং এখনো আগে এক্সাম হোক, এখন এই জাস্ট ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ঠিক আছে। তাহলে সেখানে আমরা যেগুলো আছে সেগুলো আমরা একটু, অল ইন্ডিয়া যে এআইকিউ নিট 2024-এ যেটা আছে, সেটা 15% এমবিপিএস বিডিএস সিট ফর স্টেটস। ঠিক আছে। আর আর এখানে হচ্ছে 100% এমবিবিএস সিটস বিএচইউতেও আছে। বিএচইউ যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ওখানে 100% আছে। ঠিক আছে। আর তোমার যেটা আছে, যে এগুলো হচ্ছে স্টেটের কলেজগুলোতে 15% অল ইন্ডিয়া সিট থাকে। আর এটা জেআইপিএমআর, এটা জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ, এখানেও সিট আছে আমার। অল ইন্ডিয়া কোটার যেগুলো আছে, এমস এর সিট আছে, এই সবগুলো তোমরা জানো, অলরেডি আমি ডিসকাস করেছি। অল ইন্ডিয়া কোটা সিট ফর ফ্যাকাল্টি অফ ডেন্টিস্ট ডেন্টিস্টে, তো সেটা হচ্ছে জামিয়া মিলিয়া ইসলামিয়া। আর অল ইন্ডিয়া কোটা ফর এসিক, মানে তোমরা জানো যে ইএসআই বলি আমরা, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেট মেডিকেল কলেজ, এগুলোতেও সিট আছে। আলটিমেট এত ধরনের ইনস্টিটিউট হয় আমাদের মেডিকেলের জন্য, ইনস্টিটিউটগুলোর মধ্যে আমাদের সিটগুলো লিমিটেড। ঠিক আছে। তো এগুলো সব আমার আছে। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমার টোটাল আমরা দেখলাম এখন পর্যন্ত। এবারে আমাদের যে মোটামুটি ওই 1 লক্ষ প্লাস যে আমার মেডিকেলের সিট আছে এমবিবিএস এ, সেই সিটগুলো মানে স্টেট ওয়াইজ মোটামুটি কতগুলো সিট আছে সেটা আমরা একটু চোখ বুলিয়ে নিই, তাহলে সবারই সুবিধা হবে। আমরা মেনলি টার্গেট করব যে ওয়েস্ট বেঙ্গলের কতগুলো সিট আছে দেখবো, বাকিগুলো আমরা দেখবো। যে আমাদের উত্তরপ্রদেশে টোটাল গভর্নমেন্টের সিট আছে তোমার 4,303, প্রাইভেটে সিট আছে 4,750, টোটাল 9,000। সিমিলারলি দিল্লিতে 1,247, 250, 1,497 টোটাল। আন্দামান নিকোবরে আছে 100, ও আন্দামান নিকোবরে কোনো প্রাইভেট কলেজ নেই, টোটাল 100টাই সিট। অন্ধ্রপ্রদেশে যেটা আছে সেটা হচ্ছে টোটাল প্রাইভেট আর গভর্নমেন্ট মিলিয়ে তোমার হচ্ছে 5,335। সিমিলারলি তুমি যদি দেখো, তাহলে আমাদের প্রত্যেকটা স্টেটের সিটগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। আমি এই পিডিএফটা তোমার আপলোড করে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো টোটাল যে আমার রাজস্থান আছে টোটাল সিট,
তামিলনাড়ুতে সিট দেখো, মেডিকেলের সিট আছে 11,255। এখানে তোমার হচ্ছে কর্ণাটকে সিট আছে মেডিকেল কলেজে হচ্ছে 10,145। এখানে দেখা যাচ্ছে যে প্রাইভেটে 6,995 সিট আছে, প্রচুর। ঠিক আছে, ওখানে এই দুটো জায়গায় আম, তোমার 10,000+ সিট আমরা দেখতে পাচ্ছি। আর তারপরে আছে তোমার তামিলনাড়ুতে তোমার সিট হচ্ছে কত, না তোমার 11,255। ঠিক আছে, তো এগুলোতে অনেক সিট আছে 10,000+। ওয়েস্ট বেঙ্গলের সিট যেটা, সেটা হচ্ছে মোটামুটি তুমি ধরে রাখো 4,500 মতো, কিছু হয়তো বেড়েছে, 4,700 সামথিং বা 4,500 সামথিং এরকম হবে। এই দুটো মিলিয়ে মোটামুটি এরকম একটা সিট আছে। ঠিক আছে, এরপরে এগুলো কম বেশি একটুকু হবে, মোটামুটি এক্সপেক্ট করে রাখো 4,500 মতো টোটাল সিট আছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা আছে নিট টোটাল সিট ফর এমবিবিএস কলেজ যেগুলো আছে, সেই কলেজে প্রত্যেক কলেজ ওয়াইজ আমার অ্যানুয়াল ইনটেক দেওয়া আছে, যে প্রত্যেকটা কলেজে মোটামুটি কত অ্যানুয়াল ইনটেক, সেই জিনিসটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। এবারে তোমার যে কলেজ দরকার সেই কলেজে বললে আমরা সেখান থেকে দেখে নিতে পারবো। বা কারো যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্টসে অবশ্যই জানাবে, কমেন্টসে আমি বলে দেবো যে কোনো কোয়ারিজ বা কোনো কিছু থাকলে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে একটু যাই, এতগুলো ডিসকাস করতে প্রচুর টাইম লেগে যাবে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলটা একটু যাবো, যে ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি কোন কলেজে কত সিট আছে, ওয়েস্ট বেঙ্গলটা আমরা ডিসকাস করব। কারণ তোমরা জানো যে স্টেট কোটা 85%, ওই কোটাতে যদি তুমি এন্ট্রি নাও তাহলে সুযোগটা বেশি। আমরা নিচে যাই, ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি যে কলেজগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, তাতে তোমার হচ্ছে মোটামুটি 33 মতো কলেজ আছে। ঠিক আছে, প্রাইভেট গভর্নমেন্ট মিলিয়ে। তো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ যেটা বাঁকুড়াতে, তাতে 200 মতো সিট আছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজ কলকাতাতে 250 মতো সিট আছে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে টোটাল 250 মতো সিট আছে। নীলরচল সিরকার মেডিকেল কলেজ, যেটা এনআরএস বলি, সেটা 250 মতো। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছে 200। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী যেটা আছে সেটা 125। আরজি করে আছে 250। বারডোয়ানে আছে তোমার 200। ঝাড়গ্রামে আছে 100। বারাসাতে আছে 100। জলপাইগুড়িতে আছে 100। তারপরে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 100। তাম্রলিপ্ত মানে তোমার হচ্ছে এটা তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে 100। ঠিক আছে, প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ হসপিটাল 100। শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল এটা, ডায়মন্ড হারবারে মেডিকেল কলেজে 100। রায়গঞ্জ মেডিকেল কলেজে 100। কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা সেটা, রামপুরহাটে 100। সব জায়গায় 100, 150, ম্যাক্সিমাম 200, 250। তো গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হসপিটাল দুর্গাপুর, এটা তোমার হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন, 150। তার সাথে মুর্শিদাবাদ আই কেয়ারটা হচ্ছে হলদিয়াতে, পূর্ব মেদিনীপুরে, তাতেও 150 তোমার হচ্ছে মেডিকেলের সিট আছে, এটা প্রাইভেট ইনস্টিটিউট। ঠিক আছে, কলেজ অফ কেপিসি মেডিকেল কলেজ যাদবপুর কলকাতা, এটাও প্রাইভেট মেডিকেল কলেজ, এটা 150 মতো সিট আছে। ঠিক আছে, তো এইগুলো তোমার হচ্ছে টোটাল যে আছে। মিদনাপুর মেডিকেল কলেজে 200 সিট, আর ইনস্টিটিউট পরিবেশ মেডিকেল রিসার্চ হচ্ছে তোমার আছে 200 মতো সিট। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি এরকম একটা সিটের কন্ডিশন আছে। এবারে তোমরা টার্গেট করো ভালো করে যাতে র্যাঙ্ক হয়। আমি পরের একটা ভিডিওতে তোমাদের ডিটেলস কিরকম র্যাঙ্কে কোন জায়গায় আসতে পারে, সেই জায়গাটা আমি একটা ডিসকাস করব 2023কে বেস করে। তো এখানে এতটা আমি ডিসকাস আর কিছু করছি না। এরপরে ঠিক আছে, এটা মনে রাখবে যে মোটামুটি আমার টোটাল যে এমবিবিএস কলেজে ওয়েস্ট বেঙ্গলে আছে 24খানা মেডিকেল কলেজ আছে, তার মধ্যে তোমার 3600 সিট আছে গভর্নমেন্টে, আর 9টা প্রাইভেট কলেজ আছে। 9টা প্রাইভেট কলেজে সিট আছে 1450-এর মতো। ডেটা কম বেশি ভ্যারি করতে পারে, এগুলো নিয়ে এত ইয়ে করো না। ঠিক আছে, তাহলে এইটা আমাদের মোটামুটি হলো, এই পর্যন্ত আমরা ডিসকাস করলাম। আর বাকি স্টেট ওয়াইজ যে কলেজ আছে সে একই জিনিস, এগুলো মোটামুটি কোথায় কত সিট আছে, এবারে ইয়ার ওয়াইজ এগুলো আপডেট হতে থাকে জিনিসটা। কিন্তু নিটের মেন টার্গেট হচ্ছে এখন তোমরা ফর্ম ফিল আপ করো, যেটা 9 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল। তারপরে তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলে নেক্সট তারপরে তুমি কি করবে না, পড়াশোনা যেমন কন্টিনিউ করছে করো। 5 তারিখে পরীক্ষা দাও, রেজাল্ট জুনে ডিক্লেয়ার হোক। ডিক্লেয়ার হওয়ার পর আবার কাউন্সিলিং নিয়ে আমরা ডিসকাস করব। আজ এই পর্যন্তই রইল, সবাইকে ধন্যবাদ। কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দেবে, তাহলে পরের যে ভালো ভিডিও আমি আরও দেব, বা বিভিন্ন রকম এডুকেশনাল এবং কাজের যে ভিডিওগুলো দেব, সেগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর একটুকু চ্যানেলটা শেয়ারও করে দিও, তাহলে আমার ইন্টারেস্ট আরও বাড়বে এবং আমি আরও
অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।